বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ৩ বার রাষ্ট্র ক্ষমতা এবং ২ বার সংসদে বিরোধী দলে থাকা বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দল। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আবারও জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদী দলটির নেতারা। সেদিন আবার বাংলাদেশ বেতারে শুনতে পেল। ১৯৭৫ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রায় ৩ বছর পর বিএনপির প্রতিষ্ঠা করেন সেই সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দলের বিলুপ্তি ঘটিয়ে ৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। সেই জন্য জিয়াউর রহমানকে কিন্তু এদেশের জনগণ গ্রহণ করেছিল। ১৯৮১ সালের ৩০ মে বিপদগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ৩ বার সরকার গঠন করে দল। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই দলকে সংগঠিত করা ইউনিয়ন পর্যায়ে তরুণদের মাঝখানে যে জাতীয়তাবাদের প্রতি যে আকৃষ্ট করা, সবটাই কিন্তু বেগম জিয়ার অবদান। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। এরপর টানা ১.৫ দশক আওয়ামী লীগের দমনপীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় ২ বছর কারাগারে থেকেছেন খালেদা জিয়া। নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতা ও বিধি নিষেধের বেড়াজালে রাজনীতিতে নিষ্ক্রিয় হন তিনি। এত নিপীড়ন, নির্যাতন, গুম খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরিচ্যুত, ব্যবসাচ্যুত, বাড়িঘরচ্যুত, মানে পালিয়ে বেড়ানো, ৬০ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব মিলিয়ে আমি বলি সবসময় জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন করে উজ্জীবিত হন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন তারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও বিএনপি দেশের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলটির নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে বিএনপি পর্যাপ্ত সময় দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে নেতাদের অযথা বক্তব্য না দেওয়ার আহ্বান তার। এদিকে দখলদার চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই জানিয়ে বিশৃঙ্খলাকারীদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল। শনিবার কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য শনিবার কুমিল্লায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে লালমাই উপজেলায় ক্ষতিগ্রস্তদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে বিএনপি। সরকারের সময়কাল নিয়ে নেতাদের বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। এরপর নাঙ্গলকোট উপজেলায় বন্যা দুর্গতদের হাতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের মহাসচিব। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলদারদের কোনো আশ্রয় নেই। এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে তাদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা হাতে সোপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়। এরপর কুমিল্লার সোয়াগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যা শুরুর পর থেকে বিভিন্ন জেলাতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। তার অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন এলাকাতে
ত্রাণ বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কর্মসূচিতে আসা নেতাকর্মীরা জানান, বন্যাসহ যে কোনো দুর্যোগে আক্রান্তদের পাশে থাকবেন তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি ডক্টর কামাল হোসেনের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এদিকে নির্বাচনের চেয়ে রাষ্ট্রীয় সংস্কারে বেশি গুরুত্ব দিয়েছে জাতীয় পার্টি ও এলডিপি। নেতাদের মতে এমন সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় পার্টি, গণফোরাম, এলডিপি ও ইসলামিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। তিনি চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হোক। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে আগে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ করার পরামর্শ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে দীর্ঘ সময় না নেয়ার পরামর্শ দেন অলি আহমেদ। এই ৮৩টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন, এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ। নির্বাচনের আগে সব জায়গায় সংস্কার চেয়েছে জাতীয় পার্টিও। তাদের মতে সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংস্কারের বিকল্প নেই। সংস্থাগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্থাগুলি করা হোক এবং সংস্থাগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে রাজি ইসলামিক দলগুলোও। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা করছে অন্তর্বর্তী সরকার। শনিবার কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। এতে উঠে এসেছে সংবিধান, বিচারিক প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ বিভিন্ন বিষয়। মাহফুজ আলম জানান, ইসলামী দলগুলো বিভিন্ন সময়ে কর্মীদের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। প্রধান উপদেষ্টা দলগুলোকে বলেছেন, রাষ্ট্রকে মেরামতের এটাই সুবর্ণ সুযোগ। ক্ষমতা জনগণের কাছেই যাবে, তবে তার জন্য ধৈর্য ধরতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, বৈঠকে অপরাধীদের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না বলেও একমত পোষণ করা হয়েছে। এছাড়াও সবার মতামতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন বা পরিমার্জন করা হবে। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারও নেই জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, ধর্ম যার যার নিজস্ব পছন্দ। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। জামাত আমির আরও বলেন, সব নাগরিক ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার পাবেন। কোনো ধর্মের উপর জোর জবরদস্তি করার এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই বলেও উল্লেখ করে তিনি বলেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। রাজনীতিবিদরা শুধুই জাতির সেবক, তারা দেশের মালিকানা দাবি করতে পারবেন না বলেও মন্তব্য করে শফিকুর বলেন, বিগত বছরগুলোতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সত্য প্রকাশে সাংবাদিকদের কাউকে পরোয়া করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট।
রাজধানীতে হামলা আর আগুনে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে স্বল্প পরিসরে। অন্য থানায় ছোট কক্ষে কাজ করছেন কর্মকর্তারা। নিজস্ব ভবনে চলছে সংস্কার কাজ। গাড়ি, পোশাক আর নথি পুড়ে যাওয়ায় পুরোদমে কাজ শুরু হতে সময় লাগবে। তবে পুলিশের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকবার হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানায়। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় 5 আগস্ট, সেখানে অগ্নিসংযোগ করা হয়। তখন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয় এই থানা থেকে। এরপর থেকে এই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ডেমরা থানায় একটি কক্ষে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই থানার স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ শুরু করা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ভবন এখন সংস্কার কাজ চলছে। নিরাপত্তায় কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। ভোক্তারা আসছে, তারা কোনো প্রকার ফ্যাসিলিটিস বা সেবা পাচ্ছে না। তাদেরকে আমরা সবাই ডেমরা থানায় ট্রান্সফার করে দিচ্ছি। আগুনে পুড়ে যাওয়া ভাটারা থানার ভবনও ব্যবহার উপযোগী হয়নি। নিয়মিত কার্যক্রম চলছে গুলশান থানার নতুন ভবনে। এখন পর্যন্ত পুলিশদের ওইরকম কার্যক্রম হচ্ছে না, তো সাধারণ ডায়েরিগুলো আগে নিচ্ছে ওরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ যেমন হামলা করে, তেমনি পাল্টা হামলার শিকার হয় থানাগুলো। ব্যাপক ক্ষতি হলেও এর মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সব সেবাই আমাদের সব মোটামুটি চালু হয়ে গেছে। এখন আমাদের আর বেশিরভাগই এখন হচ্ছে হারানো জিডি সংক্রান্ত মানুষজন বেশি আসতেছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোবল হারিয়ে ফেলাই পুলিশের সবচেয়ে বড় সংকট এখন। এটি কাটিয়ে ওঠাকেই চ্যালেঞ্জ বলছেন তারা। পুলিশের মোটিভেশনাল ডেভেলপমেন্ট, কারণ তারা অনেকটাই ডিমোরালাইজড হয়ে আছে। তো আমি তাদের সাথে কথা বলছি, নিয়মিত কথা বলছি, তাদেরকে মেন্টালি গিয়ার আপ করার চেষ্টা করছি। আমরা যারা এই সিচুয়েশনে পুলিশিং করতে আসছি, তাদের তো অবশ্যই মনটাকে ওইভাবে স্থির করেই আসতে হবে যে আমরা সেবামূলক পুলিশিং করব। সেবামূলক পুলিশিংয়ের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে না নিজস্ব ভবনে। সংস্কার শেষে ভবনে ফিরতে পারলেও পুরোপুরি কাটবে না সংকট, কারণ আগুনে পুড়ে গেছে অসংখ্য গাড়ি, পোশাক আর প্রয়োজনীয় নথি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট 6 তরুণের মরদেহ ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে। অভিযোগ পাওয়া গেছে, পুলিশের গাড়িতে তুলে মরদেহগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিহত 6 জনের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। মরদেহ ভ্যানে তোলেন ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক আরাফাত সহ কয়েকজন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। হত্যায় জড়িতদের কঠিন শাস্তি চায় স্বজনরা। ভ্যানে তোলা হচ্ছে একের পর এক মরদেহ, যা একটি ব্যানার দিয়ে ঢেকে ফেলা হয়। এ সময় সেখানে দেখা যায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন সহ আরও কয়েকজন পুলিশকে। চাঞ্চল্যকর এই ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গা শিউরে ওঠা হৃদয় বিদারক এই ঘটনাটি গত 5 আগস্টের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভুইয়ার একটি পোস্টারের সূত্র ধরে এর সত্যতা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। স্থানীয়রা বলছেন, ভ্যানে 6 জনের মরদেহ ছিল। এদের মধ্যে সাজ্জাদ হোসেন, তানজিল হোসেন, বায়োজিৎ ও সবরু হুমায়ুন নামে 4 জনের পরিচয় নিশ্চিত করে স্বজনরা। অজ্ঞাত 2 জনের মরদেহ রাখা হয় মর্গে। অভিযোগ আছে, ভ্যানের মরদেহগুলো পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনার পর থেকে আড়ালে চলে যায় ভিডিওতে থাকা পুলিশ সদস্যরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। সারা রাত সারাদিন খোঁজার পরেও পরদিন আশুলিয়া থানার সামনে ওকে পোড়ানো অবস্থায় আমরা পেয়েছি। ওর আইডি কার্ড দেখে ওকে চিহ্নিত করা হয়। যেভাবে লাশগুলা দেখলাম, আসলে এটা আসলে দেশে কাম্য না। আমরা এটা দৃষ্টান্ত শাস্তির দাবি করছি। বিচারটা এমন হওয়া উচিত যাতে এটা দেখে ভবিষ্যতে যে কোনো সরকারি আসবে, সেই সরকার জানি এরকম করার সাহস আর দুঃসাহস জানি না পায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ, যা এক সময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। হাজারো ছাত্র জনতার রক্ত ঝরিয়ে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্যহীন বাংলাদেশকে দুচোখ ভরে দেখতে চান পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আব্দুল্লাহ শাফিল। ছাত্র আন্দোলনে গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে, ডান চোখও নষ্টের পথে।
দেশের চিকিৎসায় আরোগ্য না হওয়ায় এখন বিদেশে উন্নত চিকিৎসা দরকার। যে চোখে স্বপ্ন দেখেছেন নতুন বাংলাদেশের, সেই চোখের আলো নিভতে বসেছে। বাগেরহাটের কৃষক সন্তান নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ শাফিলের দিন কাটে খুলনার ভাড়া বাসায় শুয়ে বসে। মাঝে মাঝে চমকে ওঠেন 2 আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলি চালানোর মুহূর্তগুলো স্মরণ করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েও বাঁচেনি বাম চোখ, ডান চোখও নষ্টের পথে। এক চোখে আমি দেখছি ঘোলা ঘোলা, অন্য চোখে তো কিছু দেখতেই পাচ্ছি না, যার ফলে আমার বাস্তব জীবনই ঘোলাটে হয়ে গেছে। আমার পড়াশোনার গণ্ডির কথা তো আর নাই বললাম, আমার জীবনের পরিণতি কি হতে যাচ্ছে আমার জানা নেই। শাফিলের মা মাসুমা আক্তার জানান, ছেলের চোখ ফিরে পেতে বিদেশে উন্নত চিকিৎসা দরকার। ওর যে সমস্যা সেটা তো ট্রিটমেন্ট করা আমাদের জন্য অনেক কঠিন। সিঙ্গাপুরে ওর এই ট্রিটমেন্টটা সম্ভব হবে। আমার দাবি আমার সন্তানের ট্রিটমেন্ট, যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে 2 চোখ ভরে ও পৃথিবী ওর মাকে দেখতে পারে। ওর দেশের জন্য যা করছে, এখন ওর দেশটাকে যেন ও প্রাণ ভরে দেখতে পারে। উন্নত চিকিৎসার মাধ্যমে শাফিলের চোখের গুলি বের করা সম্ভব, এতে তার দৃষ্টি ফিরবে, এমন কথা জানিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেঘালয়ে উদ্ধার হওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার সকালে সিলেটের তামাবিল স্থলবন্দরে তার মরদেহ হস্তান্তর করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভারতীয় পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে ইসহাক আলীর মরদেহ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গত 26 আগস্ট ভারতের অভ্যন্তরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় পুলিশ মরদেহ হস্তান্তর করে। আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয় স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে অস্থিরতা কাটছেই না। 1 মাস ধরে চলা নানা আন্দোলনে স্থবির অধিদপ্তর। অফিসে আসছেন না বেশিরভাগ কর্মকর্তা। এতে আটকে আছে স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ কাজ। দ্রুত সমাধান না হলে স্বাস্থ্য খাতে বড় সংকট সৃষ্টির শঙ্কায় বিশেষজ্ঞরা। 2 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি শুরু হয় জুলাইয়ে। এই আন্দোলন চলে কয়েকদিন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে নতুন আন্দোলন শুরু হয়, যা চলছে এখনও। এমন বাস্তবতার মধ্যে 17 আগস্ট মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়। নতুন দায়িত্ব পান অধ্যাপক রোবেদ আমিন। তবে আন্দোলনকারীদের তোপে অধিদপ্তরেই যেতে পারেননি তিনি। অধিদপ্তরে গিয়ে দেখা যায় অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকদের কক্ষ শূন্য। বেশিরভাগ কর্মকর্তাই আসছেন না। খুলে ফেলা হয়েছে অনেকের নেম প্লেট। অলস সময় পার করছেন কর্মচারীরা। এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পশ্চাৎ যাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আমাদের স্বাস্থ্যের অগ্রগতির ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হবে। এটা খুবই দ্রুত সমাধান দরকার, কারণ এই ধরনের একটি অধিদপ্তর যেটা জীবন মরণের সঙ্গে সম্পর্কিত সেটা অচল থাকাটা অত্যন্ত অনভিপ্রেত। দেশে বাড়ছে ডেঙ্গু, আছে এমপক্সের আতঙ্কও। নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে বন্যা দুর্গতদের স্বাস্থ্য ঝুঁকি। অধিদপ্তরের কাজ স্থবির হয়ে পড়ায় এসব সামাল দেয়াই চ্যালেঞ্জ। গত সরকারের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা তাদের অপসারণের যদি হয়ে যায়, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অলরেডি কার্যক্রম চলছে, হলেই আমরা আমাদের যে দাবি দাবাগুলো পূরণ হলে মোটামুটি আমরা যে আন্দোলন করছি ইনশাল্লাহ আন্দোলনতে সরে আসব। বৃহস্পতিবার নিয়োগ পেয়েছেন 2 জন অতিরিক্ত মহাপরিচালক ও কয়েকজন পরিচালক। আশা করা হচ্ছে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের যোগদানের পর কেটে যাবে সংকট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে নতুন সরকার। আজ থেকেই যা কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে যথাক্রমে 121 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মার্চ মাস থেকে এখন পর্যন্ত 5 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 2 বার দাম বাড়লেও কমেছে 3 দফা। এদিকে নতুন দামে প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা করছে। অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমানো, এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি, তো আমরা আরও চেষ্টা করবো। এটা যদি মনে করেন যে 100 বা 100-র ভিতরে আসে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। তেলের দাম দুজো কমে আপনার মানুষের চলাচল করেও শান্তি পাইব, এমন ভাড়াও কমবো, ড্রাইভাররাও 2 টাকা বেতন নিতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম আরও কমানো দরকার। এটা করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন, আর চাহিদার প্রায় 75% ডিজেল। বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা খাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়কে বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। অন্যদিকে রাষ্ট্র পুনর্গঠনে সংবিধান সংশোধন নয় পুনর্লিখনে জোর দিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক 2 আলোচনায় এসব কথা বলেন তারা। জাতির পুনর্গঠনে শিক্ষার বিকল্প নেই, তাই শিক্ষা খাতের সংস্কারে জোর দিতে আলোচনা সভার আয়োজন করে জুলাই গণপরিষদ। গেল 15 বছরে কিভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে হেঁটেছে তা তুলে ধরেন বক্তারা। আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে, গত 12-13 বছর এটা মহামারী আকার ধারণ করেছে। পৃথিবীর মনে হয় সবচেয়ে এখন মানে একদম কি বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমালোচিত প্রথা সম্ভবত সার্টিফিকেট প্রথা, যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে পারেন আজকে চাকরি নিতে পারেন। দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিভিন্ন বিষয়ে অবহেলার কথা তুলে ধরে যৌক্তিক সংস্কারের কথা জানান বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। কারিগরি শিক্ষা বলতে গিয়ে কোন জিনিসটা বাদ দিচ্ছি, এটার নাম হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। এই জন্য একটা তর্ক হচ্ছে, আমি সব তর্ককে বন্ধ করার জন্য বক্তৃতা দিচ্ছি না, বরং প্রশ্ন আমাদের এখানে উস্কে দিতে হবে যে নবম শ্রেণীতে শিশুকে নির্ধারণ করতে পারে তার পক্ষে ভবিষ্যতে কি হওয়া তার সত্যিকারের চিত্তের আনন্দের কারণ। এদিকে সংবিধান সংশোধন না পুনর্গঠন তা নিয়ে আলোচনার আয়োজন করে অরাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্ম স্পিক বাংলাদেশ। যখন আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা গণহত্যাকারী চেতনা পরিণত করতে হবে, তাই না? রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেন, বর্তমান সংবিধান ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র তৈরির জন্য দায়ী। তাই 1971-এর স্বাধীনতার ঘোষণাকে মূল ভিত্তি রেখে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এমন সংবিধানের আহ্বান জানান তিনি। যে যদি আপনি যতই সংশোধন করেন, আরেকজন স্বৈরাচারী তৈরি করার পদ যেহেতু এটার মধ্যে আছে, সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পদ যেহেতু আছে, আপনি যত ব্যান্ডেড দেন, যত ভাবেই কাটাছেড়া করেন, সেই পথ আপনি বন্ধ করতে পারবেন না সংশোধনী। এদিকে কখন নির্বাচন হবে তার চেয়ে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে গুরুত্বারোপ করেন ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের যে লিখিত সংবিধানটি আছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার পর নদী ভাঙনের সংখ্যা 9 জেলায় 13 পয়েন্টে। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র অববাহিকায় এতে বিলীন হতে পারে 1200 হেক্টর এলাকা। প্রতিরোধে এখনই সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস। তবে গত কয়েক দশকে ভাঙন কমার তথ্যও দিচ্ছে তারা। এবারের মৌসুমে ঝুঁকিমুক্তই থাকছে পদ্মা অববাহিকা। ফারাক্কায় পানির চাপ বাড়লেও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে বড় বন্যার সুযোগ কম। গোয়ালন্দ, ভাগ্যকুল, মাওয়া ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার অনেক নিচে পদ্মার পানি। তবে সেপ্টেম্বরে বন্যার শঙ্কা না থাকলেও তীব্র হতে পারে নদী ভাঙন। বন্যা
ডেঞ্জার লেভেলে না গেলেও যেহেতু সমুদ্রের পানি কমতেছে এবং উপর থেকে পানি আসতেছে, কাজেই প্রবাহ বা ভেলোসিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এতে করে কিন্তু ভালনারেবল এলাকাগুলা একটা চাপ পড়বে নদী ভাঙন। পদ্মার পাশাপাশি ব্রহ্মপুত্র যমুনা অববাহিকাও বন্যার সংখ্যা কম, তবে এখানে নদী ভাঙতে পারে সেপ্টেম্বরে। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুরে এখনই নিতে হবে ব্যবস্থা। নদীর পুল যেই মাটিটি দিয়ে তৈরি হয় দুপাড়, সেটা এত আপনার ভলাটাইল যে একটু পানির আঘাত পেলে এটা আপনার ভাঙন ভেঙে যায়। এখন যেটা হবে, নদীর পানিটা আস্তে আস্তে নেমে যায়, তখন ওই দুপারে যে পানিটা ছিল সে পানির জন্য একটা প্রেশারের জন্য এই ভাঙনটা হয়। মানে ধীরে ধীরে ভাঙনটা এই তিনটি বড় বড় নদীতে কমে এসছে। গত বছর ছিল এটা প্রায় 1400-র কাছাকাছি, তার মানে এবার আমরা যেতে দিয়েছি 1265। গোমতী মোহরী সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় জমে 2 কিউবিক কিলোমিটার পানি। সে পানি নামার সময় গোমতীসহ ফেনী, মাতামুহুরীর পাড়ও পড়তে পারে ভাঙনের মুখে, তবে তা তীব্র হবে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ঘরবাড়ি থেকে পানি নামলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যার্তরা। জেলায় মৎস্য ও প্রাণী খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 21 কোটি টাকা। ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের আর সড়ক। বাড়িঘর থেকে নেমেছে বন্যার পানি, তারপরও দুশ্চিন্তা কাটছে না বানভাসীদের। অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারছেন না অনেকেই। বান পাইঙ্গা এরপরে আমরা ওই দিকেই রয়েছি, আমরা গরু বাছুর ঘর বাড়ি যা কিছু আছে সব বন্ডল হয়ে গেছে। মালপত্র কোনো কিছুই নাই, কোনো বাড়ি কোনো চিহ্নই নাই। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 উপজেলার 8 ইউনিয়ন এবং 1 পৌরসভার 80,000 মানুষ। চাল ও নগদ টাকা বরাদ্দের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে দেয়া হবে টিন। ভিটি সহ চলে গেছে 2টা ঘরের, বাকি ঘরগুলোর ভিটি আছে, কিন্তু আমার স্ট্রাকচার নির্মাণ করতে হবে। বিভিন্ন বেসরকারি সংগঠন ইতিমধ্যে তাদেরকে সহায়তা করেছে, আর সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে টিন এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। এদিকে বন্যায় জেলায় 860টি পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য ও প্রাণী খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 21 কোটি টাকা। 3 থেকে 4 লক্ষ টাকার মাছ আমার এখানে চলে গেছে। প্রত্যেকটা মাছ বিশাল বড় বড় মাছ, 4 কেজি 5 কেজি মাছ। একটা পুকুর তো একদম মাছ বিলীন হয়ে গেছে, একটা তো জাল টাল দিয়ে বেড়াচ্ছে। যে 3টা পুকুরে মাছ বিলীন হয়েছে, আমরা ধারণা করুম 7 থেকে 8 লাখ টাকার মাছ চলে গেছে। আখাউড়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে চলাচলে উপযোগী করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে ধীরে নামছে বন্যার পানি। 1 সপ্তাহের বেশি দূষিত পানি ভেঙে দৈনন্দিন কাজ করছে মানুষ। আশ্রয়কেন্দ্র ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এতে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্য ঝুঁকি কমাতে এরই মধ্যে 66টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। আন্তঃসীমান্ত নদীগুলোয় উজানের ঢল অনেকটাই কমেছে, তবে বন্যা থেকে লক্ষ্মীপুরের মানুষের নিস্তার মেলেনি এখনো। 5 উপজেলার 58 ইউনিয়নে 10 লাখ বাসিন্দা পানিবন্দী। ধীরগতিতে পানি নামায় বিপাকে মানুষ। দূষিত পানিতে চলাফেরার কারণে বাড়ছে চর্মরোগ, আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় ভুগছেন অনেকে। নানান রোগে আক্রান্ত হয়ে যেমন জ্বর, ঠান্ডা, কাশি এগুলো দেখা দিয়েছে। কোনো অনুদান নাই, এই পর্যন্ত আমরা কিছু পাই না, সব অনুদান অন্যদিকে যাইতেছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছেন বেশি। এদিকে 188টি আশ্রয়কেন্দ্রে থাকা 30,000-এর বেশি পরিবারের জন্য পানি বিশুদ্ধ করার ট্যাবলেটের সংকট রয়েছে। এতে এসব জায়গায়ও নানা রোগে ভুগছেন মানুষ। এখানে কোনো ওষুধপাতির ব্যবস্থা নাই, না থাকার কারণে বিভিন্নভাবে মানুষ হয়রানি ভুগছে। ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশি, অ্যালার্জি, আমরা কোনো কারোর থেকে আজ পর্যন্ত কোনো ওষুধ বিশুদ্ধের কোনো পাইতেছি না। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জেলায় 66টি মেডিকেল টিম মাঠে নেমেছে। এছাড়া ঢাকা থেকেও আনা হয়েছে একাধিক চিকিৎসক দল। বন্যার পানির কারণে আমরা তাদেরকে ওখানে মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা দিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম এসছে, এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও মেডিকেল টিম বেশ কয়েকটা কাজ করে যাচ্ছে। ওরা আমাদের সাথেও সহযোগিতা করছে।
গত এক সপ্তাহে লক্ষ্মীপুরের অন্তত 20,000 মানুষকে পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে তো ধীর গতিতে পানি নামছে, আশ্রয় কেন্দ্রে মানুষজন আসলে কি অবস্থায় আছে? পানি আসলে কিন্তু ধীর গতিতে নামছে। গত 3 দিনে প্রায় 1.5 থেকে 2 ফুট পানি কমেছে। তবে যে পরিমাণ পানি কমেছে এটি কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ প্রত্যেকটি এলাকায় এখন পর্যন্ত রাস্তাঘাট, বাসাবাড়ি সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। অর্থাৎ পানি যে কমার যে লক্ষণ সেটি অনেক জায়গায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, আমরা এমনটি দেখেছি। তো এর মধ্যে কিন্তু এই দূষিত পানি এবং নোংরা পানি ব্যবহার করার কারণে কিন্তু লক্ষ্মীপুরে আমরা দেখেছি এখন যে পানিবাহিত যেসব রোগ সেই রোগগুলা কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সদর হাসপাতালে গড়ে 1000 যে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই পানিবাহিত রোগ। আর এর মধ্যে আমরা কিন্তু সেখানে যিনি আরম্ভ রয়েছেন যে অরূপ পাল, তার সাথে কথা বলেছি। তিনিও বলছেন যে বন্যা যে পানি কমতে শুরু করলেও কিন্তু এখানে পানিবাহিত যে রোগ সেগুলো বাড়ছে। এই রোগ বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি সদর হাসপাতালে যদিও 100 বেড রয়েছে, সেখানে কিন্তু 300, 350 বা 400 রোগীও ভর্তি রয়েছে এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরে আমরা এখানে কথা বলেছি সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবিরের সাথে। তিনি বলছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীদের একটি টিম এবং ঢাকা থেকে আরো কয়েকটি টিম যে তারা লক্ষ্মীপুরে এসেছেন এবং মানুষের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসা দিচ্ছেন। পানিবাহিত রোগ থেকে শুরু করে অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে সেরে উঠে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সিভিল সার্জনের পক্ষ থেকে, এমনটি তিনি জানিয়েছেন। তিনি যেটি বলছেন এখন পর্যন্ত 66টি মেডিকেল টিম এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এর বাইরেও ঢাকা থেকে যারা আসছেন তারাও চিকিৎসা দিচ্ছেন। আমরা কিন্তু যদি বলি গত 2 দিনও লক্ষ্মীপুরে যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সেখানে আরো 18,331 জন লোক বেশি এসেছে। অর্থাৎ এখনো মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রমুখী এবং সেখানে ছুটছেন। তো এখন পর্যন্ত প্রায় 50,000-এর মতো মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র রয়েছে, তাদের সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু সেখানে হচ্ছে। তবে ত্রাণ যে বিষয়গুলো আমরা বিভিন্ন এলাকায় যে খবর নিয়েছি সেখানে দেখেছি যে এখন পর্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। তবে বিশেষ করে লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে এখন পর্যন্ত যে ইউনিয়নগুলো রয়েছে, জেলার 5টি উপজেলায় 58টি ইউনিয়ন, 60টি পৌরসভা এখন পর্যন্ত পানির নিচে। আসলে দুর্ভোগ কমেনি, পানি তেমন কমেনি। যেগুলা যে অভিযোগ রয়েছে খালগুলো দখল করার কারণে রহমত খালি, ডাকাতিয়া এবং বুলুয়া, বীরেন্দ্র খাল, এইসব খাল দখল করে রাখার কারণে মূলত পানি নামতে দীর্ঘতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব খাল অপসারণ করে পানি নামানোর ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করছেন এখানকার এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। হঠাৎ ভয়াবহ বন্যায় কুমিল্লায় কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 1250 কোটি টাকার। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক সমীক্ষায় এই ক্ষতির পরিমাণ জানা গেছে। বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গোমতীর পানি কমে আসায় কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে ধীরে ধীরে পানি নামছে, তবে এখনো তলিয়ে দক্ষিণের 4 উপজেলা। বন্যায় কুমিল্লার অন্তত 70,000 হেক্টর কৃষি জমি ডুবেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোপা, আমন ও সবজির ক্ষেত। এ পর্যন্ত কৃষি খাতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য দিয়েছে কৃষি অধিদপ্তর। আমাদের কিছু প্রণোদনা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে, কিছু বীজ সহায়তা কার্যক্রম আছে। এটা হলো আমরা রোপা আমনকে যদি আমরা একটু ক্ষতি কৃষকদেরকে সাপোর্ট দিতে চাই, সেই লক্ষ্যে সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য খাতেও। এখন পর্যন্ত তলিয়েছে 2,500 মাছের ক্ষেত, ভেসে গেছে 2টি পোনা উৎপাদন কেন্দ্র। প্রাথমিকভাবে মৎস্য খাতে 400 কোটি টাকার ক্ষতির তথ্য মিলেছে। জাল দিয়ে বেড়া দিছি, ভাবছিলাম যে সকালবেলা চারোদিকে পানি, তো সাপ টাপ অনেক কিছু পারে উঠা যাইতেছে। তো আমরা বলছিলাম সকালবেলা এসে আবার জাল দিব। সকালবেলা এসে দেখি এই জমিগুলা প্রায় এটার উপরে কোমর সমান পানি উঠে গেছে। আমরা গ্রামের রেশতলি এক বেড়ায় 50টা ফুসকুনিয়া ছিল, সব তলাই লয়ে গেছে। বাস স্বল্প সুদে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা, এই ধরনের বিষয়, এটা সরকারের এই ধরনের পরিকল্পনায় আছে। অনেকে আছে যে আপনার কিস্তি দেওয়ার বিষয়গুলো, যে সুদের কিস্তিগুলো যেভাবে দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত উপর থেকে আসবে। পানি নামার পর উপজেলা ভিত্তিক ক্ষতি নিরূপণ করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। বিভিন্ন উপজেলাকে নির্দেশনা দিয়েছি
যে যতটুকু সম্ভব অ্যাসেসমেন্টটাকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা সরকার যখন আমাদের কাছে ফর্মের তথ্য চাইবে আমরা যখন তাৎক্ষণিক যাতে আমরা দিতে পারি এটা। এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও ১৪ গ্রাম উপজেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। ৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বনজীবী ও পর্যটন সংশ্লিষ্টরা। তবে বন্যা পরিস্থিতির কারণে এবার পর্যটকের আগমন নিয়ে শঙ্কায় ট্যুর অপারেটররা। আবারও জেলেসহ বনজীবী ও পর্যটকদের বরণ করতে প্রস্তুত সুন্দরবন। ৩ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে এই বনভূমি। এরই মাঝে পর্যটনকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে ট্যুর অপারেটররা। তবে ফেনী, কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে পর্যটক আগমন নিয়ে তারা চিন্তায়। ১ থেকে ১২ তারিখ পর্যন্ত সুন্দরবনে কারোর কোনো প্যাকেজ ট্যুর যাবে বলে মনে হয় না, কারণ বুকিং নাই এবং দেশে রাজনৈতিক পরিস্থিতি একটা প্রবলেম ছিল, আর দ্বিতীয় হচ্ছে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে মানসিকভাবে লোকজন ভেঙে পড়েছে এবং পর্যটক যারা আছে প্রত্যেকের একটাই কথা যে দেশের এই দুরবস্থার মধ্যে আমরা ট্যুরে যেতে রাজি না। সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক জানান, এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। বনের জীববৈচিত্র্য রক্ষায় এটি সহায়ক। সেপ্টেম্বর ১ তারিখ থেকে যে সমস্ত বনজীবী প্লাস পর্যটকগণ সুন্দরবনের বন বিভাগের থেকে পাস পারমিট সংগ্রহ করে তারা আবার বনে প্রবেশ করতে পারবেন এবং তারা বন থেকে মাছ ধরতে পারবেন যে সমস্ত জায়গায় অনুমতি থেকে, এবং পাশাপাশি পর্যটকগণও সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এবং এই বিষয়ে আমাদের পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা পুরোদমে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রায় ১০,০০০ বনজীবী সুন্দরবনের উপর নির্ভরশীল। অন্যদিকে প্রতি বছর লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।